কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারটার একটা লেকচার নিয়ে আসছি। এই লেকচারে আমাদের দুইটা টপিক থাকবে। সেই টপিক দুইটা হইতেছে আমাদের কি যে কোয়ান্টাম সংখ্যা এবং অরবিটালের যেই শেপগুলো থাকে বা আকৃতি, ওই আকৃতি নিয়ে আর কি। মোটামুটি আমাদের ভালো পরিমাণে ইম্পর্টেন্ট টপিক দুইটা। কোয়ান্টাম সংখ্যা থেকে প্রত্যেকবারই এমসিকিউ আসে, সিকিউ আসার সম্ভাবনা থাকে। এছাড়া আমাদের অরবিটালের যে আকৃতি, এগুলো নিয়েও বেশ ভালো রকমই এমসিকিউ প্রশ্ন আসে। আচ্ছা, মানে কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা যেটা পড়বো, যে কোয়ান্টাম সংখ্যা টোটাল 4টা থাকে। এই 4টা আমরা ডিটেলসে পড়বো, তাদের ভ্যালু, তাৎপর্য এবং কোনটা দিয়ে কি বোঝায়। অরবিটাল আকৃতির মধ্যে আমাদের কি 4 টাইপের অরবিটাল আছে, এস, পি, ডি, এফ। এই 4টা অরবিটালের আকৃতি আমরা পড়বো। এর মধ্যে এফ এরটা হলো সিলেবাসে যেহেতু নাই, এটা আমাদের আসলে খুব একটা লাগবে না, ছোটখাটো কিছু ইনফরমেশন। আর বাকি যে 3টা আছে, এস, পি, ডি, এফ, এই 3টা আমরা আসলে ডিটেলসেই পড়বো। আচ্ছা, এখন যদি আমরা কোয়ান্টাম সংখ্যা টপিকটা দিয়ে শুরু করি। এখন কোয়ান্টাম সংখ্যা বলতে আসলে আমরা কি বুঝি? আমরা গত লেকচারে যেটা দেখছি যে আমাদের ওই কোয়ান্টাম বলবিদ্যা মডেল যেটা আমরা পড়ছি, সেই মডেলে আমাদের কি সব মতবাদ থেকেই যেই ঠিক জিনিসগুলো ছিল, সেইগুলা থেকে আমরা আসলে কি এক একটা পয়েন্ট নিয়ে এসে আমাদের পরিপূর্ণ একটা মতবাদ দিছি। তো সেইখানে আমরা একটা আইডিয়া বলছিলাম যে আমাদের যে ইলেকট্রনের অবস্থানগুলা, আমাদের অরবিটালের আইডিয়াটা কি ওই শ্রোডিঞ্জারের তরঙ্গ থেকে হলো আসছিল, যে ওই সমীকরণ সলভ করে কি আমি একটা অরবিটালের অবস্থানগুলো হলো ঠিক করতাম। তাহলে সেই অরবিটাল গুলার মধ্যে ইলেকট্রন গুলা হইলো কখন কিভাবে থাকবে, অথবা অরবিটালের শেপ কিরকম হবে, ঠিক আছে, ওই যাবতীয় বিষয়গুলা বা ইলেকট্রন প্রকাশ করার জন্য, মানে ইলেকট্রনের অবস্থানগুলা প্রকাশ করার জন্য যত রকমের সংখ্যা আসলে দরকার, বা প্রকাশ করার জন্য যে বিষয়গুলো আমাদের জানা দরকার, ওই জিনিসগুলাই আমরা আসলে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে হলো জানতে পারবো। তাহলে একটা ইলেকট্রনের হলো আমার কি যে অবস্থান বা গতিপথের, মানে সে যেখানে অবস্থান করবে অথবা তার গতিপথ যেটা হবে, একই কথা, তাদের আকার এবং আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস, এবং শেষে একটা হলো যে নিজ অক্ষে আমার কি ঘূর্ণন। তাহলে আমরা টোটাল 4টা জিনিস হলো কি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে জানতে পারবো। 4টা জিনিস হইতেছে কি আমাদের যেই জায়গায় ইলেকট্রনটা থাকবে তার আকার আকৃতি কেমন হবে, তার ত্রিমাত্রিক বিন্যাস কেমন হবে, এবং নিজ অক্ষে যে সে ঘুরবে, এটা সে আসলে কিভাবে ঘুরবে, সেই জিনিসটা আমরা কি এই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আসলে কি প্রকাশ করতে পারবো। তাহলে আমাদের যেহেতু হলো কি যে 4টা টার্ম নিয়ে আসলে আমাদের এই সংজ্ঞায় বলা হয়েছে, তাহলে আমাদের এই কোয়ান্টাম সংখ্যাটা আসলে কয়টা থাকবে? 4টা থাকবে। এবং এই 4টা কোয়ান্টাম সংখ্যায় ধরো যে আমি নরমালি যদি নাম বলি, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এবং সবগুলা কোয়ান্টাম সংখ্যারে আমরা আসলে যেই জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে তাদের কি দিয়ে প্রকাশ করা হয় বা প্রতীক, এবং তাদের ভ্যালুগুলো আসলে কিরকম হয়, এবং তাদের যেই তাৎপর্য, মানে এই এক একটা সংখ্যা দিয়ে আমি আসলে কি কি বুঝবো, এই জিনিসগুলো হলো আমাদের এই প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার জন্য হলো জানতে হবে আর কি। ঠিক আছে, আমরা তাহলে একটা একটা করে যদি একটু দেখি যে আমাদের এই প্রতিটা কোয়ান্টাম সংখ্যা আসলে কোনটা দিয়ে কি বোঝায়। আচ্ছা, আমরা প্রথমে যেটা পড়বো যে প্রথম বা হলো কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, মানে এটা হইতেছে একদম কোয়ান্টাম সংখ্যাগুলোর মধ্যে হলো মেইন। আচ্ছা, এখন প্রথম কোয়ান্টাম সংখ্যার ধারণাটা হইতেছে তোমার কি যে কক্ষপথ নিয়ে আর কি, যে একটা ইলেকট্রন কোন কক্ষপথে থাকে ওইটা বোঝানোর জন্য আমার কি যে কোয়ান্টাম সংখ্যাটা আনা হয়েছে সেটাই হলো আমার কি প্রথম কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, আমরা এখন একটা একটা যদি টার্মগুলো একটু বলি, যে প্রথম বা প্রধান কোয়ান্টাম নাম্বার, অথবা তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারও বলে, আমরা যদি ইংলিশে বলি, তাহলে তার প্রতীক হলো আমার কি যে স্মল এন। এবং এই স্মল এন এর ভ্যালু, যেহেতু কোয়ান্টাম সংখ্যা আমি এটা বলছি কি যে কক্ষপথের সংখ্যাটা বোঝায়, তাহলে এই স্মল এন এর মান 1, 2, 3 এরকম ভাবে হলো সকল স্বাভাবিক সংখ্যা আর কি। ঠিক আছে, আচ্ছা, তার মানে 0 হইতে পারবে না, অথবা আমার কি নেগেটিভ হইতে পারবে না, কোনো ভগ্নাংশ হইতে পারবে না। 1, 2, 3, 4, 5, 6 এইভাবে আমার কি যে সকল পূর্ণ সংখ্যা হইলো এখানে হইতে পারবে আর কি। আচ্ছা, এখন এখানে আমরা ভ্যালুর দিক থেকে হলো কি একটা টার্ম একটু বলতে পারি, সেটা হইতেছে যে একটা কক্ষপথ যখন থাকবে, ওই কক্ষপথে আমার হলো কি ইলেকট্রন থাকবে, তাহলে ইলেকট্রনের সংখ্যাটা আমার আসলে জানা দরকার, যে কোন কক্ষপথে আমার কি কেমন সংখ্যক ইলেকট্রন আসলে থাকতে পারে। তাহলে ওই সংখ্যাটা যদি আমি বলি যে n-তম কক্ষপথে আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে কি 2n² পরিমাণ। এটা তোমরা আগেও 9, 10 এর ক্লাসে আসলে পড়ে আসছো, যে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সংখ্যক। ঠিক আছে, তাহলে আমাদের n এর মান যদি 1 হয়, তাহলে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 2টা। n এর মান যদি আমার কত 2 হয়, তাহলে থাকতে পারবে কয়টা? 4টা, সরি 8টা। n এর মান যদি আমার 3 হয়, তাহলে থাকতে পারবে কয়টা? 18টা। তাহলে এইভাবে হলো আমার একটা কক্ষপথের কি যে টোটাল যে ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, এটা হলো চলতে থাকবে, যে 2 × n² করলে আমরা কি পাবো?
এই টোটাল একটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সেই সংখ্যাটা হলো পেয়ে যাবো। আচ্ছা, এখন আমরা যদি এখানে হলো তার প্রপার্টি বলতে আমাদের তাৎপর্যটা নিয়ে আসলে আসি, তাহলে তাৎপর্য বলতে আমরা আসলে এখানে কি বুঝবো। আচ্ছা, তাহলে আমরা আগেই বলছি যে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমার কি যে প্রধান শক্তি স্তর বুঝাইতেছে। তাহলে তার মেইন তাৎপর্যটা হলো যে আমার কি একটা ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে হলো কি অবস্থান করতেছে তা কি প্রকাশ করে। শক্তি স্তর বা আমার কি কক্ষপথ অথবা অরবিট, যেটাই আমরা বলি, অরবিটে অবস্থান করে তা প্রকাশ করে। আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট হইতেছে আমার কি যে কক্ষপথের আকার প্রকাশ করবে। আচ্ছা, এখন আকারটা প্রকাশ করা হলো কিভাবে, যে আমাদের যততম কক্ষপথ, আমাদের হলো ভাষাগতভাবে আমরা যদি বলি যে প্রথম কক্ষপথ বললে আমরা যেই সাইজটা বুঝবো, দ্বিতীয় কক্ষপথ বললে নরমালি কি আরো বড় সাইজটা বুঝবো। তাহলে তোমার একটা ইলেকট্রনের জন্য আমি যদি n এর মান জানি, তাহলে আমি বলতে পারবো যে তার কক্ষপথের সাইজটা আসলে আমার কি কেমন। মানে n1 যদি আমরা হলো কি একটা ছোটখাটো ধরো সার্কেল আঁকি, তাহলে n2 এর জন্য আমার কি হবে, একটা বড় সার্কেল হবে, n3 এর জন্য কি হবে, আরো বড় হবে। তাহলে আমার n এর যেই ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো আমার কি নরমালি কক্ষপথ যেটা থাকবে তার কি প্রকাশ করবে, আকার প্রকাশ করবে, যে আকারে আসলে আমার কি বড় নাকি ছোট। ঠিক আছে, বড় বা ছোট তুলনা করা যায়, যে যার n এর মান যত বড় ওই কক্ষপথের আকার আমার কি হবে তত বড় হবে। এটা মোটামুটি অবজেক্টিভে ভালোই আসে যে একটা ইলেকট্রনের আমার কি কক্ষপথের আকার আমরা কোন সংখ্যা দিয়ে হলো প্রকাশ করি, তাহলে ওইটা হবে আমার কি প্রথম বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আসলে কথাবার্তা, যে তার প্রকাশ করা রাশি হলো n, ভ্যালু হলো আমার কি 1 2 3 ডট ডট, তারপর হচ্ছে কি n তম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n স্কয়ার সংখ্যক, এবং তার তাৎপর্য হলো যে কোন প্রধান শক্তি স্তরে সে অবস্থান করে, এবং ওই কক্ষপথের আকার আসলে কেমন হবে, যে 1 বললে 2 বললে 3 বললে আমরা বুঝবো যে কক্ষপথটা আস্তে আস্তে কি হইতেছে, যে বড় হইতেছে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এখন আমাদের পরেরটাতে যাই, আমাদের পরের গুলাতে হলো আরেকটু ডিটেইলস চলে আসবে আর কি। যেমন হলো দ্বিতীয় বা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যাটার আরো কিছু নাম আছে, আমরা নামগুলা যদি একটু বলি, তাহলে এটার আর দুইটা নাম হলো, যে এটারে বলা হলো তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, বহুপদীগুলাতে হলো আসবে। অথবা আরেকটা নাম হইতেছে যে সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা, সবগুলো আসলে আমার কি একই কথা। আচ্ছা, এখন এটা যদি আমরা প্রতীকটা বলি, প্রতীকটা হলো আমার কি যে আমি প্রকাশ করব হলো স্মল এল দ্বারা, এবং তার ভ্যালু ভ্যালু হলো আমার কি n এর মানের উপর নির্ভরশীল। যে n এর মান আমার যত হবে তার উপর ডিপেন্ড করবে যে আমার l এর মানগুলো কেমন হবে। আচ্ছা, এখন যদি আমরা আমাদের ওই ডিপেন্ডেন্সি টার্মটা বলতে চাই, তাহলে কেমন হবে, আমাদের হলো এই ক্ষেত্রে n এর যেই ভ্যালু, এই ভ্যালুর সাথে l এর সম্পর্ক হলো, আমি যদি n এর মানটা জানি, তাহলে আমাদের l এর ভ্যালুটা হবে 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। মানে এখানে আমরা 0 সহ নিয়ে আসবো আর কি। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি হলো একটু উদাহরণ দিয়ে লিখি, তাহলে আমি কি লিখতে পারি, যে n এর মান যদি 1 হয়, তাহলে l এর মান কি হবে 0 থেকে 1-1 পর্যন্ত, বা 0 থেকে 0 পর্যন্ত আমার কি সংখ্যা আছে হলো কি একটাই, মানে এটা 0 সহ পরে যা পূর্ণ সংখ্যা আছে সব। আচ্ছা, এরপর n এর মান যদি আমাদের 2 হয়, তাহলে 0 থেকে 2-1 বা 1 পর্যন্ত পূর্ণ সংখ্যা হলো কতগুলা, 0, আমার কি 1। এরপর আমি যদি n এর মান 3 বসাই, তাহলে l এর মান হলো আমার কি 0 1 2। এরপর যদি আমি n এর মান 4 বসাই, তাহলে l এর মান আসবে কি 0 1 2 3 এই পর্যন্ত। ঠিক আছে, এরপর হলো চলতে থাকবে আর কি। তার মানে n এর মান যত হবে আমার হলো কি l এর মানগুলো তার ভ্যালুর উপর কি করবে, ডিপেন্ড করবে। আচ্ছা,
এইখানে একটা ছোট একটা এমসিকিউ এর টার্ম আছে, টার্মটা হলো আমাদের এরকম যে আমরা যদি এখন সংখ্যাটা বলি, দেখো n এর মান যখন 1, l এর ভ্যালু হলো কি 0, তাহলে এই ভ্যালুটা আসলে কয়টা ভ্যালু? একটা ভ্যালু না? ঠিক আছে, এবং l এর মান যখন আমার কি 0,1, n এর মান যখন 2, l এর মান তখন কয়টা? 0,1 বা কয়টা? দুইটা ভ্যালু। n এর মান যখন 3, 0 1 2, তাহলে এখানে ভ্যালু কয়টা? তিনটা। এখানে হলো কয়টা? চারটা। তাহলে এখানে একটা সুন্দর টার্ম হলো কি যে n এর মান আমার যত থাকবে l এর মান হলো কি তত সংখ্যক চলে আসতেছে। বা তুমি এখান থেকে বলতে পারো 0 থেকে n-1 পর্যন্ত সংখ্যা, তার মানে 0 থেকে n-1 পর্যন্ত আসলে কতগুলো সংখ্যা? n সংখ্যক সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে আমরা আরেকটা এমসিকিউর জন্য একটু টার্ম পড়বো, সেটা হইতেছে যে আমাদের কি n এর যে ভ্যালু, এই ভ্যালুটা থাকবে হইলো l এর মান আমার হইতেছে n সংখ্যক, মানে 50তম যদি আমার কি হয় কক্ষপথ হয়, তাহলে তার জন্য l এর ভ্যালু থাকবে হলো কয়টা? আমার 50টা। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে একটু ছোট করে যদি বলি একটা এক্সাম্পলের লাইন, যে আমার n সমান যদি 50 হয় বা 50তম কক্ষপথ, তাহলে তার l এর মান থাকবে হলো কয়টা? 50টি। ঠিক আছে, এবং এই 50টি মান কি হবে? 0 থেকে তোমার কি 49 পর্যন্ত, এরকম আর কি। ঠিক আছে, আচ্ছা এই হলো কথা আর কি। আচ্ছা এখন কথা হইতেছে আমরা যদি এর তাৎপর্য নিয়ে এখন একটু বলি যে এটা দিয়ে আসলে কি বোঝায়। আমরা তো এতক্ষণ পর্যন্ত ধরো যে ভ্যালু হলো পড়লাম। আচ্ছা এখন এই তাৎপর্যের টার্মটা হইতেছে আমাদের এই যে l এর ভ্যালু, এই জিনিসটা হলো আমরা এখন যদি কক্ষপথের পরে মানে আরেকটু ডিটেইলসে আসলে যাইতে চাই, তাহলে ওই জিনিসটা হলো কি আমার উপশক্তি স্তর, বা এই জিনিসটা আসলে বইয়ের অনেক জায়গায় হলো কি অরবিটাল আকারেও বলা আছে। আচ্ছা এই জিনিসটা হইতেছে যে আমাদের কি যে দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা আসলে প্রকাশ করব কি যে একটা ইলেকট্রন একটা শক্তি স্তরের মধ্যে কোন অপশক্তি স্তরে আসলে থাকে। আমরা এই যে ধরো যে চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, এগুলা দিয়ে হলো কি বিভিন্ন ওরিয়েন্টেশন গুলা হলো বের করতাম, বা জিমেন প্রভাব, স্টার্ক প্রভাব, এগুলা যে পড়ছি, বা আমাদের ওই শ্রোডিঞ্জারের সমীকরণ থেকে আমরা যে অরবিটালের ধারণাগুলো পাইছি, তাহলে ওই ধারণাগুলো আসলে কি ছিল যে আমরা তো নরমালি আগে বলছি যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তারপর আমরা এই জিনিসটা একটু মডিফাই করছিলাম যে বৃত্তাকার কক্ষপথের ভিতরে তার কি পার্টিকুলার একটা জায়গা থাকবে, যে জায়গাটার নাম দিছিলাম আমরা কি অরবিটাল, যেখানে আমি ইলেকট্রন কি পাবো? বেশি পরিমাণে পাবো। তাইলে এই দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা আসলে আমার যেটা করে যে একটা শক্তি স্তরের ভিতরে একটা ইলেকট্রন কোন উপশক্তি স্তরে হলো থাকবে, ওইটা হলো আমার কি প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে একটা শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকবে, এই জিনিসটা হলো আমার কি l এর ভ্যালু দিয়ে হলো বুঝাইতেছে। ঠিক আছে, তাহলে n এর মান যদি 1 হয়, তাহলে আমার ওই শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা থাকবে? একটাই থাকবে। যদি n এর মান 2 হয়, তাহলে তার উপশক্তি স্তর থাকবে কয়টা? দুইটা। n এর মান যদি 3 হয়, তাহলে উপশক্তি স্তর থাকবে কয়টা? তিনটা। n এর মান 4 হইলে উপশক্তি স্তর কি থাকবে? চারটা থাকবে। তাহলে এটার তাৎপর্য আমরা যেটা বলতে পারি যে l এর ভ্যালু আমার কি এক একটি উপশক্তি স্তর প্রকাশ করে। ঠিক আছে, বা এটা যদি আমরা ইংলিশে বলি তাহলে সাব অরবিট ধরো যে বলতে পারি। মানে অরবিটাল টার্মটা আমরা আসলে থার্ড যেই কোয়ান্টাম সংখ্যাটা পড়বো তারপরে একটু আসলে আমরা ক্লিয়ার করে দিব। এই জায়গার মধ্যে আমরা একটু উপশক্তি স্তর ওয়ার্ডটার সাথেই আসলে এনে ফ্যামিলিয়ার হলে ভালো। আচ্ছা তাহলে এইখানে l এর l এর মান এক একটি কি নির্দেশ করবে? উপশক্তি স্তর হলো প্রকাশ করবে। তাহলে একটা ইলেকট্রনের জন্য আমার কি l এর মান হলো যত থাকবে সে হলো কি ওই উপশক্তি স্তরটাতে হলো কি আছে, এই জিনিসটা আমরা বুঝবো। তাহলে l এর যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর পরবর্তীতে আমরা কিছু নাম দিছি, মানে 0 1 2 3 এই সংখ্যাগুলোর আমার হলো কি একটা প্রতীক দিয়ে হলো প্রকাশ করছি। যে 0 বললে আমরা বুঝবো যে s উপশক্তি স্তর, 1 হইলে p, 2 হইলে d, 3 হইলে আমার কি f। ঠিক আছে, আচ্ছা তার মানে একটা শক্তি স্তর আমার হলো কি বিভিন্ন উপশক্তি স্তরে হলো বিভক্ত। তাহলে ওই উপশক্তি স্তরগুলো হলো কি রকম? যেমন n এর মান যদি 1 হয়, l এর ভ্যালু 0, তাহলে 0 বলতে আমি বুঝবো হলো কি যেটা আমার কই আছে s উপশক্তি স্তরে আছে। তারপর n এর মান যদি 2 হয়, তাহলে তার ভ্যালু আছে দুইটা, তার মানে 2 নাম্বার কক্ষপথ l আমার হলো কি দুইটা উপশক্তি স্তর নিয়ে আছে, তাহলে তার জন্য উপশক্তি স্তর দুইটা হলো কি 0 আর 1, মানে s আর হলো কি p।
তাহলে এই জিনিসটা হলো কি যে আমার প্রথম কক্ষপথে আমার কি থাকবে, শুধু s থাকবে। দ্বিতীয় কক্ষপথে কি থাকবে, s অরবিটাল থাকবে, p অরবিটাল থাকবে। তৃতীয় কক্ষপথে কি থাকবে, s থাকবে, p থাকবে, d থাকবে। 4 নম্বরে কি থাকবে, s থাকবে, p থাকবে, d থাকবে, f থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রত্যেকটা কক্ষপথে কি কি উপশক্তি স্তর আসলে থাকবে এই জিনিসগুলো আমরা আসলে কি এই সংখ্যা থেকে পাইতে পারি। আর একটা ইলেকট্রনের জন্য যখন আমি এল এর মান স্পেসিফিক বলে দিব যে এল এর ভ্যালু ওই ইলেকট্রনের জন্য 1, তাহলে আমি বুঝবো যে ওইটা আসলে কই আছে, পি উপশক্তি স্তরে আছে। যদি এল এর মান থাকে হলো 2, তাহলে ওটা আমি বুঝবো হলো কি ডি শক্তি স্তরে আছে। টি থাকলে হলো কি এফ উপশক্তি স্তরে আছে। এই জিনিসগুলো আমাদের বুঝাবে। ঠিক আছে, আচ্ছা এখন এই আরেকটা পয়েন্ট হইতেছে যে আমাদের তাৎপর্যের মধ্যে আমরা যদি একটা দ্বিতীয় পয়েন্ট একটু নিয়ে আসি, ঠিক আছে, তাহলে ওই পয়েন্টটা হইতেছে আমার এরকম যে আমরা যেহেতু বললাম যে এল এর ভ্যালু আমার কি এস পি ডি এফ এরকম বিভিন্ন উপশক্তি স্তর বোঝায়, তাহলে এই সংখ্যা দিয়ে আমরা যেহেতু উপশক্তি স্তর বুঝতেছি, তাহলে এখানে আরেকটা পয়েন্ট বলবো যে এই সংখ্যা দ্বারা আমি উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করে। ঠিক আছে, মানে এই যে এসপিডিএফ এই জিনিসগুলোর আমার কি একটা পার্টিকুলার হলো কি আছে, আকৃতি আছে। এটা আমি ছোট করে একটু বলি, পরে আমরা আবার ডিটেইলসে আসবো যে এটা হলো গোলাকার, এটা হলো ডাম্বেল শেপের, এটা হলো ডাবল ডাম্বেল শেপের। এইটার সংখ্যা হলো ধরো যে আমাদের সিলেবাসে নাই, মানে কতগুলা ডাম্বেল বা কি হবে না হবে। ঠিক আছে, তাহলে এইরকম হলো আমার কি এক একটা উপশক্তি স্তর এক এক রকম হলো দেখতে। তাহলে আমরা যখন এল এর ভ্যালুটা জানবো, তাহলে সে কোন উপশক্তি স্তরে আছে সেটা আমি বলতে পারবো। তাহলে ওই উপশক্তি স্তরের যে আকৃতি, এই আকৃতিটাও আমি কি বলে দিতে পারবো যে ওই ইলেকট্রন এই আকৃতির একটা কি আছে, কিসের মধ্যে আছে, যে উপশক্তি স্তরের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমাদের হলো এল এর আসলে তোমার কি তাৎপর্য হলো মেইনলি দুইটা, যে এল এর যে ভ্যালু, ওই ভ্যালু দ্বারা আমরা আসলে বুঝবো হলো কি যে একটা ইলেকট্রন কোন উপশক্তি স্তরে আছে, এবং ওই উপশক্তি স্তরটা যখন আমি জানবো যে এটা এস পি ডি বা এফ, তখন আমি বলতে পারবো যে তার উপশক্তি স্তরের হলো কি আকৃতিটা কেমন হবে। ঠিক আছে, তাহলে এই দুইটা পয়েন্ট আসলে ভালো মতোই মনে রাখতে হবে যে আমাদের প্রথম শক্তি স্তর কি প্রকাশ করতো, যে কক্ষপথের আকার, এবং এই যে আমার কি দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যাটা আছে, দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যাটা আমার কি প্রকাশ করে যে ওই কক্ষপথের মধ্যে যে উপশক্তি স্তর থাকবে তার আমার হলো কি যে আকৃতিটা কেমন হবে। ঠিক আছে, এসপিডিএফ যদি হয় তাহলে তাদের শেপ গুলা কি হবে। আচ্ছা, এখানে আমরা ছোট আর একটা পয়েন্ট একটু পরে রাখবো, সেটা হলো যে এই অরবিটাল গুলার মধ্যে উপশক্তি স্তর গুলার মধ্যে আমার হলো কি যে ইলেকট্রন কি আমার ধারণ ক্ষমতাটা হলো কি রকম। এটা হলো কেন এই সংখ্যাগুলো হয়, এগুলো আমরা পরে আবার একটু থার্ড কোয়ান্টাম সংখ্যাটা পড়ার পর আবার একটু রিক্যাপ করব। আমাদের এসপিডিএফ, আচ্ছা তাহলে এদের হলো ইলেকট্রন ধারণ ক্ষমতা। ঠিক আছে, আচ্ছা আমরা হলো কি এস যে অরবিটালটা আছে তার মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো আমার কয়টা, দুইটা। পি যেটা আছে তার জন্য হলো কয়টা, 6টা। ডি যেটা আছে সেটার জন্য আমার হলো কয়টা, 10টা। এফ এর জন্য হলো কয়টা, 14টা। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো হলো আমার নির্দিষ্ট একটা কক্ষপথে, যেরকম কি ইলেকট্রন সংখ্যার নির্দিষ্ট ছিল যে 2n² সংখ্যক আমার কি ইলেকট্রন থাকতে পারবে, তাহলে আমাদের হলো এই s অরবিটালের জন্য 2টা ইলেকট্রন ম্যাক্স থাকতে পারবে, p এর জন্য 6টা, d এর জন্য 10টা, f এর জন্য কয়টা আমার 14টা। তো এই জিনিসটা আমরা একটু ছোটভাবে আসলে কক্ষপথ দিয়ে হলো মিলাইতে পারি। যেমন ধরো n এর ভ্যালু যখন 1, তখন আমার l হলো কি শুধু s অরবিটাল, তাহলে তার ইলেকট্রন সংখ্যা কয়টা হবে, 2টা। n এর ভ্যালু যখন আমরা কয়টা পড়ছি, 2টা পড়ছি, তখন আমার কি আছে, s আছে আর p আছে। তাহলে s এর মধ্যে থাকতে পারে কয়টা, 2টা। p এর মধ্যে কয়টা থাকতে পারে, 6টা। তাহলে টোটাল হলো কয়টা, 8টা অরবিটাল, ইলেকট্রন। তাহলে আমরা যখন 3 বলছি তখন s এর মধ্যে 2টা, p এর মধ্যে হলো কয়টা, 6টা, d এর মধ্যে হলো কয়টা, 10টা। তাহলে এইখানে আমার টোটাল কয়টা, 18টা। তাহলে এরকম ভাবে একটা কক্ষপথের মধ্যে কতগুলো উপশক্তি স্তর, ওই উপশক্তি স্তরের ইন্ডিভিজুয়াল ইলেকট্রন সংখ্যাগুলো যদি আমরা যোগ দেই, তাহলে আমাদের হলো কি যে টোটাল একটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন আমরা হলো কি সেই জিনিসটাও আসলে কি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এই দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমাদের এই কথাগুলাই ছিল। আমরা যদি একটু রিক্যাপ করি যে এই কোয়ান্টাম সংখ্যা আমরা কি করতে পারি, প্রত্যেকটা হলো স্মল এল, তার ভ্যালু হলো কি n এর উপর নির্ভরশীল, এবং তার মান হইতেছে 0 থেকে n-1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা থাকবে, এবং এটা হলো শূন্য সহ আর কি। তাহলে n এর মান 1 হইলে 0, 2 হইলে এত, 3 হইলে এত, 4 হইলে 0, 1, 2, 3। এবং এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমার কি যে l এর ভ্যালু হলো আমার কি যে n সংখ্যক, তুমি যততম কক্ষপথ বলবা তার মধ্যে হলো কি তত সংখ্যক উপশক্তি স্তর থাকবে। যেমন এখানে আমরা একটা বলছি যে 50টা যদি হয় তাহলে ওইটা হলো কি
যে আমার 50টা এল এর ভ্যালু থাকবে, এবং তাৎপর্য আমরা মেইনলি বলছি এল এর প্রতিটি মান আমার কি করে এক একটি উপশক্তি স্তর প্রকাশ করে, এবং এই এল গুলার যে সংখ্যাগুলা তাদের আমরা বিভিন্ন প্রতীক দিয়ে হলো প্রকাশ করছিলাম, যে 0 এর জন্য এস, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি, 3 এর জন্য কি এফ। এখন এগুলোর আরো পূর্ণরূপ আছে, এই জিনিসগুলো আমি লিখলাম না। এস দিয়ে হলো আমার কি শার্প বোঝায়, পি দিয়ে হলো প্রিন্সিপাল, ডি দিয়ে হলো ডিফিউজ, এফ দিয়ে হলো কি ফান্ডামেন্টাল। এই জিনিসগুলো বইয়ের মধ্যেও পাওয়া যাবে। আর এখানে আমরা বলছিলাম যে ওই কোন কক্ষপথে কোন কোনগুলা থাকবে, তাহলে এগুলো হলো জাস্ট এই সংখ্যাগুলারে আমি জাস্ট যদি কি করি প্রতীক দিয়ে লিখি আর কি, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে তো আমরা এটা বললামই যে শক্তি স্তরের আকৃতি প্রকাশ করবে এবং কোন কক্ষপথে কতগুলো উপকক্ষপথ আছে, তাহলে ওইগুলোর মাধ্যমে আমরা কি টোটাল ইলেকট্রন সংখ্যাটাও আসলে কি বের করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমাদের একদম মোস্ট ডিটেইলস বা একটু বেশি ইম্পর্টেন্ট যেটা, যে তৃতীয় বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমরা যেটারে বলি। আচ্ছা, এই আইডিয়াটা হলো যে এরকম যে তুমি হলো এখন কি করলা, একটা কক্ষপথে গেলা, কক্ষপথের মধ্যে আমার কি হলো যে উপকক্ষপথ বা উপশক্তি স্তরগুলো আমি বুঝলাম যে একটা 2 নাম্বার কক্ষপথ, তার মধ্যে আমার কি এস আছে এবং কি আছে পি আছে। এখন এই যে উপশক্তি স্তরগুলো আছে, এখন এই উপশক্তি স্তরগুলো আসলে আমরা কি সে শেপটা বললাম যে এস হলো গোলাকার, পি হলো আমার কি ডাম্বেলের মতো। এখন এই ডাম্বেলটা আমার 3D একটা প্লেনে কিভাবে থাকবে, ডাম্বেলটা ধরো এক্স অক্ষের উপর থাকতে পারে, ওয়াই এর উপর থাকতে পারে, জেড এর উপর থাকতে পারে। তাহলে এরকম ভাবে আমাদের ওই যে জিমেন যে প্রভাবটা ছিল, যে আমরা যদি একটা চুম্বক ক্ষেত্র রাখি, তাহলে আমাদের কি অরবিটালের যে ত্রিমাত্রিক বিন্যাসগুলো আছে সেই বিন্যাসগুলো আমরা আসলে কি ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে ওই বিন্যাসগুলাই আসলে আমরা প্রকাশ করি হইলো এই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, যে একটা উপশক্তি স্তরগুলা এসপিডিএফ তারা আমার কি ত্রিমাত্রিক প্লেনে কিভাবে বিন্যস্ত এবং কত সংখ্যক ভাবে বিন্যস্ত, সেই জিনিসগুলাই আমরা আসলে কি করব এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আসলে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে এইটা আসলে আমার কি যে দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যার জিনিসটাই, যে একটা পি যেটা উপশক্তি স্তর বলছি ওই উপশক্তি স্তরটাই, এবং তার 3 রকম যদি আমি বলি বিন্যাস, বা তোমরা ধরে নাও যে 3 রকম বিন্যাসে আছে, তাহলে তার 3টা বিন্যাস প্রকাশ করার জন্য আমার হলো কি যে এই তৃতীয় কোয়ান্টাম সংখ্যাটা আনা হয়েছে। তাহলে পি জিনিসটার আসলে তুমি কি জেনারেলি উপশক্তি স্তর বলতে পারো, আবার পি রে তুমি চাইলে হলো কি যে প্রতিটা যে বিন্যাস, প্রতিটা বিন্যাসে আমরা বলি হলো আলাদা আলাদা অরবিটাল, ঠিক আছে। তাহলে তুমি পি রে আসলে কি অরবিটাল বললেও আসলে আমার কোনো সমস্যা নাই। এই কারণে বইয়ের মধ্যে তোমরা কি দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যার মধ্যে বিভিন্ন ভাষায় পাবা যে এটারে আমার কি অরবিটাল বলা হয়েছে, এবং পি রে আমার কি অনেক জায়গায় দেখবা যে তোমার কি উপশক্তি স্তর বলা হয়েছে। তাহলে আমাদের জেনারেল ভাবে কি হয় উপশক্তি স্তরই আমরা বলতেছি, এবং তার যে প্রতিটা বিন্যাস যে পি জিনিসটা এক এক সময় এক এক ভাবে থাকে, তাহলে ওই বিন্যাসগুলোর প্রত্যেকটারে আমি কি বলবো যে অরবিটাল বলবো আর কি, ঠিক আছে। তাহলে এই হলো মানে অরবিটাল আর উপশক্তি স্তরের ভাষাগত যে ডিফারেন্সটা, একটা হলো জেনারেল ভাবে আমরা বলবো যে ওটা পি, আর ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বিন্যাসটারে আমরা বলবো কি যে পি অরবিটাল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি হইলো তৃতীয় কোয়ান্টাম সংখ্যার একটু ডিটেইলসে যাই, তাহলে এটা হচ্ছে কি প্রতীক আমরা প্রকাশ করব হলো স্মল এম দ্বারা। এখন এই স্মল এম এর মান কি হওয়া উচিত, এল এর উপর নির্ভরশীল হওয়া উচিত। এল এরটা যেহেতু আমার কি এন এর উপর নির্ভরশীল ছিল, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু হলো আমাদের কি যে এন এর উপর এল এর উপর নির্ভরশীল। আচ্ছা, তাহলে এখন কিভাবে হলো নির্ভরশীল আমরা যদি একটু বলি। আচ্ছা, তাহলে এল এর যে ভ্যালু সেটা ডিপেন্ড করবে হলো -m হইতে 0 সহ +m পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। মানে এখানে ধনাত্মক ঋণাত্মক সবই আসবে, ভগ্নাংশ আর কি আসবে না, ঠিক আছে। ও সরি, আমরা তো এখানে -m বলছি, আসলে -l থেকে +l পর্যন্ত। আচ্ছা, তাহলে আমাদের যে m এর ভ্যালুগুলো হবে সেটা কি হবে l এর উপর নির্ভরশীল, এবং আমি যদি l এর ভ্যালু জানি তাহলে -l হইতে 0 সহ +l পর্যন্ত যত পূর্ণ সংখ্যা আছে ওইগুলো হবে তোমার কি m এর মান। তাহলে আমরা এটা যদি একটু সংখ্যা দিয়ে হলো লিখি তাহলে কি হবে জিনিসটা দেখো। আমাদের ধরো যদি l এর মান 1 হয়, l এর মান 2 হয়, l এর মান 3 হয় এবং l এর মান 4 হয়, তাহলে এই 1 2 3 4 দিয়ে আমরা কি পড়ছি, ওই s পড়ছিলাম, p পড়ছিলাম, d পড়ছিলাম, f পড়ছিলাম, ঠিক আছে। তাহলে এখন এই উপশক্তি স্তরগুলোর জন্য m এর ভ্যালু, তাহলে দেখো -l থেকে সরি আমরা তো 0 থেকে শুরু করব, 0 1 2 3 যদি আমরা বলি, তাহলে l এর ভ্যালু 0 1
2 এবং হলো আমার কি 3। আচ্ছা, তাহলে l এর ভ্যালু আমার কি 0, তাহলে 0 এর জন্য আমি কি বলবো যে -0 থেকে 0 সহ +0 পর্যন্ত। তাহলে এই জিনিসটা আসলে কি হবে, একটা সংখ্যাই থাকবে। l এর মান যখন আমার কত 1, তখন আমি কি বলবো -1 থেকে 0 সহ হলো কি +1 পর্যন্ত। তাহলে এর সংখ্যা হলো কি যে -1 0 এবং হলো কি +1। আচ্ছা, এরপরে l এর মান যখন আমার কি 2, তাহলে তখন জিনিসটা কি হবে যে -2 থেকে 0 সহ +2 পর্যন্ত পূর্ণ সংখ্যা। তাহলে কি কি হবে -2 -1 0 +1 +2, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের হলো কি l এর মান যখন 3, তখন কি হবে -3 থেকে +3 পর্যন্ত যখন পূর্ণ সংখ্যা। তাহলে -3 -2 -1 0 +1 +2 কত +3, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কি সংখ্যাগুলো, যে আমাদের l এর মান যখন 0 তখন m এর মান হলো কি 0 পাইতেছি, l এর মান যখন 1 তখন m এর মান হলো কি -1 0 +1, l এর মান যখন 2 -2 -1 0 +1 +2, l এর মান যখন 3 -3 -2 -1 0 +1 +2 +3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানেও আমরা একটা ছোটখাটো অবজেক্টিভের একটা টার্ম পড়বো, সেটা আমরা আগেরটাতে যেরকম পড়ে আসছিলাম যে সংখ্যা। তাহলে এইখানে এখন তুমি দেখো l এর মান যখন 0, তখন m এর মান কত 0 আসছে। তাহলে এখানে আসলে কয়টা ভ্যালু আমি পাইলাম, একটা ভ্যালু পেলাম। আচ্ছা, এরপরে আমার হলো কি যে l এর মান যখন 1, m এর মান হলো কি -1 0 আর কি +1। তাহলে এখানে হলো কয়টা, তিনটা সংখ্যা। এরপরেরটার জন্য আমি কয়টা পাইতেছি, টোটাল 5টা সংখ্যা। এবং এরপরে আমি পাইতেছি কয়টা, 7টা সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা এখন এই জিনিসটা যদি l এর সাথে রিলেট করি, তাহলে আসলে কিভাবে আমি বলতে পারি, ঠিক আছে। দেখো তুমি এইটার সাথে বলতে পারো যে 0 থেকে +n পর্যন্ত হলো কি l সংখ্যক সংখ্যা আছে, আবার 0 থেকে বাম দিকের কি -l পর্যন্ত হলো কি l সংখ্যক সংখ্যা আছে, আর 0 হলো একটা সংখ্যা। তাহলে টোটাল সংখ্যাটা কি আসছে 12 + 1 সংখ্যক না। আচ্ছা, আমি ফার্স্টে সংখ্যা দিয়ে যদি বলি, m এর মান হলো আমার কয়টা, একটা পাইছি, l এর মান কত 0, 1 এর জন্য কত 3, 2 এর জন্য কত 5, আর 3 এর জন্য কত 7 আসছে। তাহলে আমি যদি কি করি, এই l এর ভ্যালুটারে 2 দিয়ে একটা গুণ দেই এবং তার সাথে 1 যোগ দিয়ে দেই, তাইলে আমি কি m এর সংখ্যাটা পেয়ে যাব না। দেখো এখানে আমি 2 বসাইলে কত হবে, 5 হবে, 3 বসাইলে কত হবে, এই 7 হবে না। তাহলে এই জিনিসটা আমি বলছি যে আমার হলো কি যে 0 থেকে এই 1 থেকে l পর্যন্ত হলো l সংখ্যক, আর এদিকে হলো কি -1 থেকে -l পর্যন্ত হলো কি আরো l সংখ্যক, আর 0 হলো কি এই একটা। তাহলে টোটাল জিনিসটা আমি কি বলতে পারি, 12 + 1 সংখ্যক হলো আমার কি ভ্যালু, ঠিক আছে। তাহলে এটা আমরা একটা এমসিকিউ এর জন্য একটু পড়বো, সেটা হইতেছে কি যে আমার যদি l এর সংখ্যাটা হলো দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে l এর সংখ্যা দিয়ে দিলে আমি বলতে পারি যে l উপশক্তি স্তরে ধরো l মানের উপশক্তি স্তরে 12 + 1 সংখ্যক m এর মান পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এইটা হলো আমার কি এই জায়গার মধ্যে একটা ঘটনা, যে আমাদের হলো যে l মানের উপশক্তি স্তরে 12 + 1 সংখ্যক আমি কি পাবো, m এর ভ্যালু পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা আরেকটা ছোট ইম্পর্টেন্ট টার্ম পড়বো, সেটা হইতেছে যে আমাদের এই যে ইলেকট্রন ধারণ ক্ষমতা এতক্ষণ ধরে পড়ে আসছি, ঠিক আছে। তাহলে আমাদের n এর জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা কি ছিল, যে 2n² সংখ্যক। l এর জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা কি ছিল, যে আমাদের s এর জন্য হলো কয়টা, 2টা, p এর জন্য হলো কয়টা, c এর জন্য সরি d এর জন্য 10টা, f এর জন্য কয়টা 14টা। ওই জিনিসটা আমরা বলছিলাম যে এই টার্মটা দিয়ে হলো বলবো আর কি, ঠিক আছে। তাহলে আমার এই যে m এর ভ্যালুগুলো আছে, ঠিক আছে, এই m এর ভ্যালুগুলার তাৎপর্যটা হইতেছে এরকম। আমরা যদি একটু তাৎপর্যের টার্মটা বলি, যে m এর প্রতিটি মান এক একটি ত্রিমাত্রিক বিন্যাস বা অরবিটাল নির্দেশ করে।
আচ্ছা এখানে আমরা যদি বলি মানে উপশক্তি স্তরের মানে কার ত্রিমাত্রিক বিন্যাস, উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস, অথবা এই যে ত্রিমাত্রিক বিন্যাসটা আমি বলতেছি তারই একটা নাম হলো আমার কি, যে অরবিটাল। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের জিনিসটা হলো যে এল এর মান যখন 1 বা এই যে এস উপশক্তি স্তরটা ছিল তার হইলো আমার কয়টা, এম এর ভ্যালু একটা, তাহলে তার বিন্যাস হইলো কয়টা হবে, একটা হবে। তোমার এল এর মান যখন 1, ঠিক আছে, তখন আমি কি পাইছি, সরি এস এর জন্য এল এর মান যখন 0 তখন বিন্যাস হলো কয়টা, একটা। এল এর মান যখন 1 তখন এম এর মান হলো কয়টা, তিনটা। তাহলে এল 1 বলতে আমি বুঝবো কি যে পি উপশক্তি স্তর, তাহলে পি উপশক্তি স্তরের বিন্যাস হলো কয় রকম হবে, 3 রকম হবে। তারপর যে ডি উপশক্তি স্তরটা আছে তার বিন্যাস হবে কয় রকম, 5 রকম। যেই এফ উপশক্তি স্তর আছে তার বিন্যাস হবে কি 7 রকম। তাহলে প্রতিটা বিন্যাসেরই আমি নাম দিছি হলো কি এক একটা কি অরবিটাল। তার মানে আমি জিনিসটা বলবো যে পি উপশক্তি স্তরটার হলো আমার কি যে 3 রকম বিন্যাস, বা সে হলো কি 3টা অরবিটালের মতো তার বিন্যাস থাকবে। অথবা এই যে ডি উপশক্তি স্তর, ডি এর বিন্যাস থাকবে কয়টা, 5টা, বা আমি বলবো হলো কি যে 5টা ডি অরবিটাল থাকবে। ঠিক আছে, এবং হলো আমার যে এফ, তাহলে এফ এর জন্য বিন্যাস কয়টা, 7টা, তাহলে আমি বলবো হলো কি যে একটা এফ উপশক্তি স্তর জিনিসটা হলো আসলে কি যে 7 ধরনের বিন্যাসের সমষ্টি, অথবা আমার হলো কি যে তার 7টা হলো কি এফ অরবিটাল। ঠিক আছে, এরকম আর কি ভাষাগুলো। তাহলে এই জিনিসটা আমরা যদি আরেকবার একটু ধরো ভাঙায় বলি যে এস জিনিসটা, তাহলে আমি বলবো হলো তার কি যে একটা বিন্যাসই হলো আমার কি পসিবল, এবং পি যেটা আছে তার জন্য আমি এম এর ভ্যালু কয়টা পাইছি, 3টা পাইছি, 0 আর হইলো কি +-1। তাহলে তার জন্য আমি বলবো হলো কি যে তার হলো 3টা বিন্যাস হলো আমার কি পসিবল। 3টা বিন্যাস কিরকম হবে এগুলো আমরা পরে চিত্র দেখবো। তাহলে 3টা বিন্যাসের হলো 3 রকম নাম দিয়ে আমরা প্রকাশ করি, যে পি এক্স, পি ওয়াই আর কি পি জেড। তাহলে এই যে পি এক্স, পি ওয়াই, পি জেড এইগুলারই আমরা বলবো যে প্রত্যেকটি হলো এক একটি অরবিটাল। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার যে ভাষাগত টার্মটা, যে এই পি রে আমরা জেনারেলি বলবো কি যে সে একটা জেনারেল টার্ম, যে তার আমি বলতেছি উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরটাই আসলে আমার কি যে 3 ভাবে বিন্যস্ত। যখনই আমি 3 ভাবে বিন্যস্তর মধ্যে হলো কি স্পেসিফিক কোনো একটা বিন্যাস নিয়ে কথা বলবো, তখনই ওটার আমার কি বলতে হবে, যে অরবিটাল বলতে হবে। ঠিক আছে, তাহলে আমার যে কোনো একটা পি উপশক্তি স্তর আসলে আমার কি যে 3টা পি অরবিটালের সমন্বয় আর কি। ঠিক আছে, যে 3টা পি অরবিটাল থাকবে, এবং এদের আমি জেনারেল ভাবে কি বলবো যে সেটা একটা কি পি উপশক্তি স্তর। ঠিক আছে, আচ্ছা এরপরে হলো আমার কি যে ডি। তাহলে ডি এর জন্য বিন্যাস হলো কয়টা হবে, 5টা। তাহলে আমাদের হলো কি যে 5টা কি হবে বিন্যাস। তাহলে 5টা বিন্যাস আমি এখানে একটু নামগুলা লিখি, পরে আমরা আসলে পড়বো। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর হলো ডি জেড স্কোয়ার। তাহলে এইখানেও এই যে প্রত্যেকটা ডি আসলে আমার কি অরবিটালই বুঝাইতেছে। ঠিক আছে, প্রতিটা বিন্যাস, এবং আমরা ওই প্রতিটা বিন্যাসে কি বলতেছি যে প্রতিটা ডি অরবিটাল। তাহলে নরমালি আমরা যখন আসলে কি ডি অরবিটাল বুঝি, তখন আসলে কি এই পুরা 5টারে মিলাই হলো কি যে একটা ডি অরবিটাল বুঝি, যার ধারণ ক্ষমতা হলো আমার কতগুলো, 14টা, এবং সরি 10টা। এবং এই পি এর জন্য আমরা যখন বলি যে একটা পি অরবিটাল, তখন আসলে আমরা এই পি বলতে এই 3টার একটা সমষ্টি রূপেই বুঝি, যে আমার হলো কি এই 3টা পি এক্স ওয়াই জেড মিলাই হলো আমার পি অরবিটাল। এবং এই পি অরবিটালে থাকে আমার কয়টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন, সরি 6টা ইলেকট্রন, এবং এস এর মধ্যে আমার কয়টা থাকে, 2টা ইলেকট্রন। ঠিক আছে, এবং আমাদের যে এফ, তাহলে এফ এর জন্য আমি বিন্যাস পাইছি হলো কয়টা, 7টা, সরি এম এর মান পাইছি 7টা, তাহলে আমার কি যে 7টা বিন্যাস। ঠিক আছে, তাহলে এইগুলা হলো আমার কথা, যে এই আমরা উপশক্তি স্তর যেগুলা পড়ছি তাদের উপর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি কি এম এর বিভিন্ন ভ্যালু পাইছি, এবং এই ভ্যালুগুলাই আমার কি নির্দেশ করছে, যে প্রতিটা এক একটা ত্রিমাত্রিক বিন্যাস নির্দেশ করছে, এবং এই বিন্যাসগুলারই আমি নাম দিছি, তারা হলো কি এক একটা প্রত্যেকটা কি অরবিটাল। আচ্ছা, এখন এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন হইতেছে, যে আমাদের এই যে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা বলতেছিলাম, তাহলে প্রতিটি এম, আমার মানে হলো কি যে প্রতিটি বিন্যাস, এবং এই প্রতিটি বিন্যাসে ইলেকট্রন থাকতে পারবে হলো 2টা করে সর্বোচ্চ। ম্যাক্সিমাম 2টা, একটা থাকলেও সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এই যে আমরা প্রতিটা এম এর ভ্যালু পড়লাম, প্রতিটা ভ্যালু কি নির্দেশ করছে, প্রতিটা এক একটা বিন্যাস নির্দেশ করছে।
বা প্রতিটা এক একটা কি আমরা অরবিটাল বললেও সমস্যা নাই। তাহলে এই প্রতিটা বিন্যাসে বা এই যে আমরা px py pz প্রতিটা অরবিটাল বললাম, এদের প্রত্যেকের মধ্যে ইলেকট্রন থাকতে পারবে আসলে কয়টা করে? দুইটা করে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি টোটাল সমষ্টিগতভাবে আসলে কি বলতে পারি? দেখো এই px এর মধ্যে তাহলে কয়টা থাকতে পারবে? দুইটা। এই py এর মধ্যে কয়টা থাকতে পারবে? দুইটা। pz এর মধ্যে কয়টা থাকতে পারবে? দুইটা। তাহলে এই p এর যে আমরা বিন্যাস পড়লাম তিনটা, তাহলে তিনটা বিন্যাসের প্রত্যেকে দুইটা করে ইলেকট্রন রাখতে পারবে। তাহলে এই টোটাল p তে আমার ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 6টা, ঠিক আছে। তাহলে এই যে p এর আমরা ধারণ ক্ষমতাটা বলছিলাম, এটা হলো আমার কি এই টার্ম থেকে হলো আসছে যে প্রতিটা m বা প্রতিটা বিন্যাস দিয়ে আমরা যে অরবিটালগুলো প্রকাশ করছি সেই অরবিটালগুলোতে আমার কি দুইটা করে ইলেকট্রন থাকতে পারবে, এবং ওই ইলেকট্রনগুলো যদি আমি সব যোগ দেই তাহলে আমার কি p তে থাকতে পারবে কয়টা? টোটাল 6টা। তাহলে আমরা যখন শুধু p অরবিটাল বলি তখন আসলে এই তিনটার সমষ্টি আকারেই বুঝি, এবং শুধু p অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো কয়টা? 6টা। তোমার যখন স্পেসিফিক বলবে যে px অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, তখন বলতে হবে কয়টা? দুইটা। py অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, তখনও বলতে হবে দুইটা। কিন্তু যখন তোমার শুধু p অরবিটাল বলবে, এটার উপশক্তি স্তরও বলতে পারে, কোশ্চেনের মধ্যে অরবিটালও বলতে পারে, সমস্যা নেই। কিন্তু যখনই শুধু p পাবা তখনই জিনিসটা বুঝবে এটা আসলে কি যে px py pz তিনটার কি একত্র করে আমার বুঝাইতেছে যে টোটাল সামেশন অফ কি px y z এরকম আর কি। তাহলে তখন বলতে হবে কয়টা? আমার 6টা ইলেকট্রন তার ধারণ ক্ষমতা। তাহলে s এর জন্য যেহেতু বিন্যাস কয়টা? একটাই, তাহলে তার s এর এক বিন্যাসে দুইটা থাকবে, তাহলে s এর মধ্যেও কয়টা? আমার দুইটা ইলেকট্রনই থাকে। আর d এর মধ্যে বিন্যাস হলো কয়টা? 5টা, তাহলে প্রত্যেকটার মধ্যে যদি দুইটা করে থাকে তাহলে টোটাল হলো কয়টা? আমার 10টা ইলেকট্রন থাকবে। এবং f এর মধ্যে আমার হলো কি 7টা বিন্যাস, তাহলে দুইটা করে থাকলে আমার কয়টা? ম্যাক্সিমাম 14টা হলো থাকতে পারবে। তাহলে এইগুলাই ছিল আমার কি এই উপশক্তি স্তর বা এই মানে কমন ভাবে অরবিটাল বললে তাদের ধারণ ক্ষমতা। আর এই প্রত্যেকটা অরবিটালের জন্য ধারণ ক্ষমতা হলো আমার কয়টা করে? দুইটা করে, এবং এই টোটাল যোগ দিলে আমরা কি এই জিনিসটা হলো পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা ছোটখাটো টার্ম আমরা কি আনতে পারি? দেখো প্রতিটা বিন্যাসে আমরা যেটা বলছি যে আমার কয়টা করে ইলেকট্রন থাকে? দুইটা করে ইলেকট্রন থাকে। বা আমি যদি ভ্যালু দিয়ে বলি যে প্রতিটা m এর মানের জন্য বা প্রতিটা আমি যতগুলো m এর মান পাবো ঠিক আমার হলো কি তার ডাবল সংখ্যক কি থাকবে? তাহলে ওই জায়গার মধ্যে ইলেকট্রন থাকবে। তার মানে m এর মান যদি আমি কোথাও কি পাই 10টা পাই, তাহলে তার মধ্যে আসলে ইলেকট্রন টোটাল থাকতে পারবে হলো কয়টা? 20টা। m এর ভ্যালু যদি আমি কোথাও কয়টা পাই? 30টা পাই, তাহলে তার ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 60টা, ঠিক আছে। তাহলে এখন এই জিনিসটা হলো কি যে আমরা যদি টোটাল m এর ভ্যালুটা আমরা তো l এর সাপেক্ষে একবার বের করছি যে এরকম যে আমার যদি l এর একটা মান দিয়ে দেয় তাহলে আমি কি 12 প্লাস 1 করলে আমি কি পাবো? m এর ভ্যালু পাবো। তার মানে আমার জিনিসটা হলো কি আমার যদি বলে যে l এর মান 10, যে 10 নাম্বার মানে 10তম তোমার হলো কি উপশক্তি স্তর, 10তম তো না, মানে l এর মান 10 বললে যে উপশক্তি স্তরটা বোঝায় সেই উপশক্তি স্তর, তার মধ্যে বিন্যাস কয়টা বা m এর মান কয়টা, ঠিক আছে। তাহলে 10 × 2 + 1 কত হবে? 21টা আমি কি পাবো? বিন্যাস পাবো বা কি পাবো? m এর হলো ভ্যালু পাবো। এখন আমরা আরেকটা যেটা বললাম যে প্রতিটা বিন্যাসে ইলেকট্রন থাকবে কয়টা করে? দুইটা করে। তাহলে এইখানে আমরা একটা ছোটখাটো মানে অবজেক্টিভের একটা টার্ম আনতে পারি। সেই জিনিসটা হইতেছে যে দেখো আমরা n তম কক্ষপথে কি পড়ছিলাম? 2 × n² ইলেকট্রন ধারণ ক্ষমতা পড়ছি না? তাহলে এটা যদি আমি একটু ভাঙাই তাহলে কি হবে? দেখো 2 একটা পার্ট রাখলাম ইনটু আমার হলো কি n² আর একটা কি পার্ট না? তাহলে এটা আমার কি ছিল যে n তম আমার কি কক্ষপথের মধ্যে টোটাল ইলেকট্রনের ধারণ ক্ষমতা। তাহলে n তম কক্ষপথে আমরা তো কি l এর ভ্যালু পড়ছি কত সংখ্যক? n সংখ্যক কি l, এবং প্রতিটা l এর জন্য আমার কি আবার ইন্ডিভিজুয়াল m আছে। ঠিক আছে, তাহলে আমি n এর জন্য টোটাল কতগুলা m এটা বের করলে আসলে কি গয়না গয়না অনেক কিছু বের করতে হবে না? যে n এর মান যদি 3টা হয়, সরি 3 হয়, তাহলে আমার কি l এর মান কি হবে? 0 1 2, এবং l এর প্রত্যেকটা মানের জন্য আবার কি নিজেদের জন্য m বের করে আমার কি করা লাগবে? যোগ দেওয়া লাগবে। তাহলে এই জিনিসটা আমি একটু শর্টকাটে বের করতে পারি হলো কিভাবে? দেখো n তম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2 × n²। তাহলে 2 × n² যদি আমি আলাদা লিখি তাহলে আমরা একটা টার্ম বললাম কি যে প্রতিটা m এ ইলেকট্রন থাকতে পারে হলো কয়টা করে? দুইটা করে থাকতে পারে। তাহলে আমি কি এই দুইটারে যদি ওই দুইটা ইলেকট্রন বলি তাহলে n² আমি কি বলতে পারি? যে m এর মানের সংখ্যা বুঝতে পারছি কি? তাহলে একটা কক্ষপথের মধ্যে যদি m এর সংখ্যা থাকে n² সংখ্যক, তাহলে প্রতিটা m এ দুইটা করে থাকবে। তাহলে 2 দিয়ে গুণ দিলে আমি কি ওই n এর জন্য কি টোটাল ইলেকট্রন সংখ্যাটা পেয়ে যাব না? বুঝতে পারছি কি? তাহলে আমাদের n এর জন্য যে 2n² জিনিসটা বলতেছি ওইখান থেকে আমি একটা আইডিয়া নিয়ে আসতে পারি
যে n স্কয়ার জিনিসটা হলো কি ওই কক্ষপথের টোটাল m এর সংখ্যা নির্দেশ করতেছে, আর এই যে 2 এই 2টা হলো তোমার কি প্রতিটা m এর জন্য আমার হলো কি দুইটা করে ইলেকট্রন ছিল, ওই দুইটা করে ইলেকট্রন আর কি। ঠিক আছে, তাহলে প্রতি m এর দুইটি ইলেকট্রন। ঠিক আছে, তাহলে আমরা ছোটখাটো একটা এক্সাম্পল যদি একটু লিখে দিই তাহলে কেমন হবে। ধরো আমি যদি বলি যে n এর মান হইলো 10, মানে 10তম কক্ষপথ, তাহলে তার জন্য আমার n এর l এর ভ্যালু কি হবে 0 থেকে 9 পর্যন্ত, বা কয়টা ভ্যালু 10টা মান, ওই যে n সংখ্যক মান আমরা বলছিলাম। তাহলে এই প্রতিটা l এর জন্য আমার কি আছে অনেক m আছে, তাহলে সবগুলা m যদি আমি যোগ দেই তাহলে m এর ভ্যালু আমার কি আসবে, এই যে এই শর্টকাটটা দিয়ে বলতে পারি n স্কয়ার সংখ্যক, তার মানে আমার হলো কি যে 10 স্কয়ার সমান হলো কি 100, তাহলে আমার কি 100টা কি পাবো ত্রিমাত্রিক বিন্যাস বা হলো অরবিটাল। ঠিক আছে, তাহলে আমার যদি n এর মান হয় 10 তাহলে আমি 100টা অরবিটাল পাবো, l এর মান পাবো কয়টা 0 থেকে 9 পর্যন্ত 10টা। ঠিক আছে, তাহলে প্রতিটা m এ আমি দুইটা করে ইলেকট্রন ধরলে টোটাল ইলেকট্রন হবে 2 × 100 বা হলো তোমার কয়টা 200টা হলো কি ইলেকট্রন। অথবা তুমি এখন 2n স্কয়ার দিয়ে বের করলেও একই কথা, তাহলে এই নাও আমার কয়টা 200টাই আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এমসিকিউ এর জন্য মোটামুটি এইভাবে হলো আসতে পারে, n এর মান দিয়ে দিলে তার থেকে l এর মান কতগুলো এটা আমরা পেয়ে যাব, m এর মান কতগুলো সেটাও আমরা পেয়ে যাব। ঠিক আছে, আর যদি শুধু l এর জন্য কতগুলো m আসে তাহলে ওটা তো আমরা আগেই পড়ছি, যে আমার হলো কি যে 12 প্লাস হলো আমার কি 1 সংখ্যক কি থাকবে m এর মান থাকবে l এর জন্য। তাহলে এই হলো আমাদের কথাবার্তা। তাহলে আমরা আরেকবার যদি একটু রিক্যাপ করে দেই এই তৃতীয় কোয়ান্টাম সংখ্যাটা, যে তৃতীয় কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হয় কি স্মল m দিয়ে। স্মল m এর যে ভ্যালু এটা হলো কি স্মল l এর উপর নির্ভরশীল, যে l এর মান আমার যা দেওয়া থাকবে -l থেকে 0 সহ +l পর্যন্ত, এবং আমরা এখানে ভ্যালুগুলা বলছি যে l এর মান 0 হইলে m এর মান 0, 1 হইলে -1, 0 + 1, 2 হইলে -2 + 2, -1 + 1 পরে কি 0। তাহলে আমরা সংখ্যাগুলোও বলছিলাম যে এই সংখ্যার মধ্যে একটা রিলেশন আছে, সেটা হলো কি যে 12 + 1, যে l এর মান দেওয়া থাকলে কতগুলো m পাবো পেয়ে যাব। আর তাৎপর্য বলছিলাম এই যে m এর প্রতিটা মান, এই প্রতিটা মান আমার কি নির্দেশ করে ওই যে উপশক্তি স্তরগুলো আছে তাদের ত্রিমাত্রিক বিন্যাস, এবং এই বিন্যাসটার নামই আমরা কি দিছি এক একটা অরবিটাল। তাহলে প্রতিটা m এক একটা কি নির্দেশ করবে অরবিটাল বা ত্রিমাত্রিক বিন্যাস নির্দেশ করবে। এরপর আমরা এখানে কিছু হলো কি টার্মগুলোরে ভাঙাইছিলাম যে p এর বিন্যাস হলো 3টা, d এর হলো 5টা, তাহলে প্রতিটা বিন্যাসে আমরা বলছি ইলেকট্রন থাকে 2টা করে, ওই হিসাবে আমার কি টোটাল ইলেকট্রন সংখ্যা আমরা পেয়ে যেতে পারি। এরপরে আমরা আরেকটা টার্ম বলছি যে একদম মেইন কক্ষপথ থেকে আমি যদি কি টোটাল m এর মান বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি, তাহলে ওই n স্কয়ারটা যদি আমি করে দিই তাহলে আমি কি পাবো m এর সংখ্যাটা হলো পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কি তৃতীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথাবার্তা। এখন আমাদের লাস্ট যেটা চতুর্থ কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা একদমই আলোচনার ছোট, মানে এটা আমাদের আগের সবকিছু আলোচনায় শেষ। এখন কথা হইতেছে যে একটা ইলেকট্রন তার ওই যে অরবিটালে সে অবস্থান করবে, সেই অরবিটালে তার নিজের অক্ষের উপর আসলে ঘূর্ণন কিরকম হবে। পৃথিবীর যেরকম কি বার্ষিক গতির পাশাপাশি তার কি নিজের অক্ষের উপর কি একটা আহ্নিক গতি থাকে, তাহলে সেরকম একটা গতি যদি আমরা চিন্তা করি যে একটা ইলেকট্রন কক্ষপথের মধ্যে উপশক্তি স্তরে আছে, উপশক্তি স্তরের কোন বিন্যাস বা অরবিটালে আছে এটা আমরা জানলাম। এখন এই অরবিটালে যখন সে ঘুরবে তাহলে এই ঘূর্ণনের সময় তার নিজের অক্ষে ঘূর্ণনটা কিরকম হবে সেই জিনিসটাই হলো কি আমরা বলবো আর কি। পৃথিবী যেমন হলো কি পূর্ব পশ্চিমের ঘূর্ণন হয়, তাহলে এরকম হলো তোমার কি যে ইলেকট্রনের ঘূর্ণনটাও কিরকম হবে এইটা প্রকাশ করার জন্যই আমার কি এই স্পিন কোয়ান্টাম সংখ্যাটা আনা হয়েছে। তাহলে তার প্রতীকটা হলো আমার কি স্মল s, বা স্পিন নরমালি আমরা যেভাবে বলতেছি ওই স্মল s, এবং তার ভ্যালুটা হবে +½ অথবা হলো আমার কি -½ এখন এই মানগুলা +½ কেন -½ কেন এগুলা নিয়ে আসলে ডিটেইলস আমাদের এই চ্যাপ্টারে নাই। এগুলা হলো বিভিন্ন কণার নাম থাকে, ওই ধরনের কণার জন্য বিভিন্ন স্পিনের ভ্যালু সেট করা থাকে। তাহলে ইলেকট্রনের জন্য আমাদের স্পিনের ভ্যালুটা এইভাবেই সেট করছে যে একটা ভ্যালু হইতে হবে +½ অথবা একটা ভ্যালু হইতে হবে কি -½ এখন দুইটা ভ্যালু হওয়ার কারণ কি, দুইটা ভ্যালু হওয়ার কারণ হইতেছে আমার কি যে একটা ইলেকট্রন যখন আমার কি ঘুরবে তখন সে আসলে দুই ভাবে ঘুরতে পারে। একটা হলো যে আমার কি এন্টি ক্লকওয়াইজলি ঘুরতে পারে, এবং একটা হলো তোমার কি ক্লকওয়াইজলি ঘুরতে পারে। ঠিক আছে, তাহলে এই দুই রকম ঘূর্ণনই তার কি পসিবল, ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ।
তাহলে এই দুই রকম ঘূর্ণনের জন্যই দুইটা সংখ্যা আমার দেওয়া হয়েছে, একটা হলো কি প্লাস হাফ, একটা হলো আমার কি মাইনাস। তাহলে তাৎপর্য কি হবে যে এই s এর ভ্যালু দ্বারা আমরা হলো একটা ইলেকট্রন নিজের অক্ষে কোন দিকে ঘুরতেছে সেটা হলো প্রকাশ করে। যে এন্টি ক্লক না ক্লক সেটা হলো কি আমরা প্লাস হাফ বা মাইনাস হাফ দেখে হলো কি করতে পারি, বলতে পারি আর কি। ঠিক আছে, তাহলে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আসলে আমার কি এরকমই। এখানে একটা ছোট টার্ম বলা যায় যে এন্টি ক্লকওয়াইজলি ঘুরলে আমার কি যে তার ক্ষেত্রটা যেভাবে তৈরি করবে নর্থ পোল সাউথ পোল, ক্লকওয়াইজলি ঘুরলে কি হবে তার অপোজিট ভাবে হলো কি নর্থ পোল সাউথ পোল তৈরি করবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি একটা জায়গায় যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে এই দুইটা মিলাই আসলে আমার কি যে নিট ফিল্ডটা হবে কি আমার জিরো, যে একটা আরেকটারে কি করবে মানে ক্যান্সেল আউট করে দিবে আর কি। ঠিক আছে, এরকম। তাহলে আমাদের হলো দুইটা পাশাপাশি ইলেকট্রন থাকলে আমাদের হলো কি একটার স্পিন হবে একরকম, আরেকটার স্পিন হবে কি আরেক রকম। এইগুলো নিয়ে আমাদের পদে কিছু নীতি টিতি আছে, পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, ওইগুলো আমরা আবার পড়বো। এখানে শুধু আমরা ভ্যালুটা নিয়ে একটু আইডিয়া রাখতে পারি যে এস প্রকাশ করি, সরি স্পিন কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করি হলো আমরা এস দিয়ে, তার ভ্যালু হলো প্লাস হাফ অথবা মাইনাস হাফ, ক্লকওয়াইজ অথবা কি এন্টি ক্লকওয়াইজ, এবং নিজের অক্ষের উপর কিভাবে ঘুরবে ওই জিনিসটাই আমাদের আসলে কি স্পিন কোয়ান্টাম সংখ্যার কি উদ্দেশ্য। তাহলে এই চারটা সংখ্যাই আমাদের হলো কি মোটামুটি একটা ইলেকট্রনের যাবতীয় যা কিছু আছে সবকিছু হলো কি প্রকাশ করার জন্য আমার কি দরকার। আচ্ছা, এখন আমরা যেটা পড়তে পারি আমাদের ওই যে দ্বিতীয় যে কোয়ান্টাম সংখ্যায় আমরা পড়ছি যে বিভিন্ন উপশক্তি স্তরের কি আমার আকৃতিগুলো হলো প্রকাশ করতে, আমরা তাহলে সেই আকৃতিগুলো আসলে যদি একটু দেখি। আচ্ছা, আমাদের প্রথমে যেটা আছে সেটা হলো আমার কি যে এস অরবিটাল। তাহলে এস অরবিটালের আকৃতি আসলে কি রকম, আমরা এখানে একটা অরবিটাল আসলে এখানে দুইটা আঁকা আছে। আমি নরমালি যদি ফার্স্টে একটু বলি যে তাদের বৈশিষ্ট্য আর কি, যেরকম ধরো আমাদের এস অরবিটালের শেপ হলো এরকম গোলাকার, যে একটা নিউক্লিয়াস থাকবে। আমি যদি বলি ওয়ান এর একটা কি থাকে এস অরবিটাল থাকে, মানে প্রথম কক্ষপথের তো শুধু এসই থাকে, টু এর কি থাকে এস থাকে পি থাকে। তাহলে এই ওয়ান এস এর শেপটা হলো আমার কি এরকম গোলাকার, মানে আমি যদি 3D একটা প্লেনের মতো চিন্তা করি তাহলে তার মধ্যে হলো কি এরকম গোলাকার শেপে আমার কি থাকবে ওই এস অরবিটালটার হলো আকৃতি। তাহলে আকৃতি বলতে আমরা এটা বুঝবো যে এস অরবিটালের আকৃতিটা হলো এরকম যে ইলেকট্রন গুলা যখন এই অরবিটালে থাকে তখন আমার কি এই রিজিয়ন গুলার মধ্যে তার কি অবস্থান। তাহলে তারা যদি আমি একটা শেপ দেই তাহলে তার শেপটা কি হবে আমার গোলাকার আকৃতির একটা শেপ হবে। তাহলে এস অরবিটালের বৈশিষ্ট্য আমরা পড়বো যে এস অরবিটালটা হলো আমার কি গোলাকার এবং 3 অক্ষে সমানভাবে কি বিস্তৃত। আচ্ছা, তাহলে এইখানে আমার তেমন কিছু বলার নাই, ছোট একটা টার্ম আছে সেটা হলো কি ধরো আমরা এখানে দুইটা আঁকছি, একটা হলো যে এই যে ভিতরের যেটা আছে এটা হলো 1s এবং তার বাইরে যেটা আছে এটা হলো কি যে 2s। আমরা আগে যেটা বলছিলাম যে 2 নাম্বার কক্ষপথ সাইজে বড়, তাহলে তার অরবিটাল গুলাও কি হবে একটু সাইজে বড় হবে। তাহলে এটা হলো 1s এবং এটা হলো কি 2s। তাহলে এই 1s এর হলো আমার কি এরকম একটা রিজিয়ন আছে যে রিজিয়নের মধ্যে তোমার কি যে তার ইলেকট্রন গুলো হলো কি অবস্থান করতেছে, এবং এই 2s যেটা আছে তারও একটা রিজিয়ন আছে, তার রিজিয়নে হলো কি ইলেকট্রন গুলো অবস্থান করতেছে। এখন এই যে মাঝখানের জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটার মধ্যে হলো আমার কি থাকে না কোনো ইলেকট্রন হলো থাকে না বা খুবই সম্ভাবনা কম ইলেকট্রন পাওয়ার। তাহলে এই যে ফাঁকা জায়গাটা আছে তার একটা সুন্দর নাম দেওয়া হয়েছে, এই নামটারে আমরা বলি হলো নোড অঞ্চল। ঠিক আছে, তাহলে নোড অঞ্চলটা হলো যে যেই জায়গায় ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনা ধরো যে নাই বা খুব কম, তাহলে ওই অঞ্চলটারে আমরা কি বলবো যে নোড অঞ্চল বলবো। তাহলে জিনিসটা হলো যে পরপর দুইটা এস এর মাঝখানে একটা করে কি থাকে নোড অঞ্চল হলো থাকে। 1s এর সাথে 2s এর মাঝখানে একটা নোড অঞ্চল থাকবে, 2s এর সাথে তার বাইরে যদি আমি 3s ধরি তাহলে এই জায়গায় কি আর একটা নোড অঞ্চল থাকবে। তাহলে এরকম হলো আমার কি যে পরপর দুইটা এস এর মাঝখানে আমার কি একটা একটা করে কি থাকবে নোড অঞ্চল হলো বিদ্যমান থাকবে। তাহলে এস এর বৈশিষ্ট্য হলো এগুলাই
যে সেটা দেখতে হইলো গোলাকার, 3 অক্ষে সমানভাবে বিস্তৃত থাকবে এবং তার প্রতিটা পরপর দুইটা এস এর মধ্যে আমার কি থাকবে, একটা ইলেকট্রনহীন জায়গা থাকবে। সেই ইলেকট্রনহীন জায়গাটারে আমরা বলতেছি হলো কি যে নোড অঞ্চল। ঠিক আছে, আচ্ছা এরপরে হলো আমাদের কি যে পি অরবিটাল। এই পি অরবিটালটাই আসলে আমাদের একটু ভালো মতো পড়তে হয়, এটাও মাঝে মধ্যে ভালো পরিমাণে আসে, এমসিকিউ বলো বা তোমার চিত্র আকার যে ছোট ছোট কোয়েশ্চেন অ্যাডমিশনে আসে সেগুলোর জন্য আর কি। আচ্ছা তাহলে এই পি অরবিটাল নিয়ে আমি যদি ফার্স্টে বলি, এই পি অরবিটালটার শেপ মানে এই পি অরবিটালে যে ইলেকট্রন যখন ঘুরবে তখন তার যে শেপটা হবে সেটা হলো আমার কি এরকম ডাম্বেল আকৃতির। ঠিক আছে, তাহলে আমরা যদি তার পয়েন্টগুলো ফার্স্টে বলি তাহলে তার আকৃতিটা হলো আমার কি ডাম্বেল আকৃতির। আচ্ছা এখন এই ডাম্বেলের প্রতিটারে আমরা বলি হলো এক একটা লোব। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলবো কি তার লোব সংখ্যা হলো কয়টা, 2টা। আচ্ছা এখন এখানে আমরা ছোট একটা টার্ম পড়বো, সেটা হলো কি ধরো আমাদের পি এর যে বিন্যাস আছে, আমরা কয়টা বিন্যাস পড়ছিলাম, 3টা বিন্যাস পড়ছিলাম। তাহলে 3টা বিন্যাস আমরা পরে যাইতেছি, তার ভিতরে আর দুই একটা বৈশিষ্ট্য যদি বলি। আচ্ছা দেখো তাহলে এইখানে হলো কি যে আমার কি এই পি অরবিটালের যে শেপটা আমার কনসিডার করা হয়েছে, তার মানে হলো এই পি অরবিটালের এই রিজিয়ন গুলোর মধ্যে আমার কি ইলেকট্রন গুলার অবস্থান, এই জায়গার মধ্যে এই জায়গাগুলোর মধ্যে কি ইলেকট্রন গুলার অবস্থান। তাহলে সবচেয়ে কম পরিমাণ অবস্থান আসলে কই, এই যে মাঝখানের পয়েন্টটা যেটা আমি একটু খালি রাখছি, এই জিনিসটা হলো আমার কি যে নিউক্লিয়াসের জায়গাটা। অনেক সময় তোমরা হলো বইয়ের মধ্যে এইভাবে পাবা, তখন আর কি নিউক্লিয়াসের জন্য ফাঁকা রাখা হয় না, যে মাঝখানের যে জায়গাটা রাখা হয় সেটা আমার কি নিউক্লিয়াস যে আছে। তো ওই নিউক্লিয়াসের হলো কি যে উপরের একটা পোরশনে ইলেকট্রন ঘনত্ব থাকে, তার শেপটা হলো এরকম, নিচে একটা পোরশনে ইলেকট্রন ঘনত্ব থাকে, তার শেপটা হলো কি এরকম। তাহলে পি অরবিটালটা আমরা এইভাবে হলো শেপ দেই। এখন এই জায়গার মধ্যে এই যে আমার কি একটা পয়েন্ট থাকে, এই নিউক্লিয়াসটা যদি আমি একটা পয়েন্টের মতো নাম দিই, তাহলে এই পয়েন্টে কোনো কি নাই, ইলেকট্রন নাই। তাহলে আমরা আগের যে টার্মটা বলছিলাম যে ইলেকট্রন একটা অঞ্চলে না থাকলে তার নাম কি নোড অঞ্চল। তাহলে একটা বিন্দুতে যদি আমি ইলেকট্রন না পাই তাহলে ওইটারে আসলে আমি কি বলবো যে নোডাল পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমাদের পি অরবিটাল গুলোর মধ্যে হলো নোডাল অঞ্চল নাই, কিন্তু ওইটারে আমার কি বলবো, ওইটারে বলবো হলো নোডাল কি থাকবে, পয়েন্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা ছোট টার্ম হলো কি যে এই নোডাল পয়েন্ট দিয়ে আমি যদি একটা কোনো রেখা আসলে চিন্তা করি, যে এই নোডাল পয়েন্ট দিয়ে আমার হলো কি কোন একটা আমি রেখা বলতে প্লেন যদি আমি চিন্তা করি, ধরো এখানে আমি আরেকবার যদি একটু আঁকি, যে এটা হলো আমার কি পি অরবিটাল, তার লোব বা ইলেকট্রন ঘনত্ব জায়গা হলো কয়টা, 2টা না। তাহলে এই 2টা লোবরে যদি আমি আলাদা করতে চাই তাহলে আসলে আমার কি কয়টা তল লাগবে, একটা তল দিলেই হইতেছে। এবং ওই তলটা আমি যদি হলো কি কোথাও হলো ছেদ না করে শুধু নোডাল পয়েন্ট দিয়ে হলো পাস করি, তাহলে তলটা আসলে দেখতে কিরকম হবে, এই টাইপের না। ধরো আমি এই যে এটার মাঝখান দিয়ে হলো একটা তল আমি পাস করছি, তার উপরে হলো কি যে একটা লোব আর নিচে হলো আমার কি একটা লোব, তাহলে এই তলটা আমার কি নোডাল পয়েন্ট দিয়ে পাস হইছে এবং সে কোনো লোবরে ছেদ করে নাই, এবং এই তলটা ইলেকট্রন ঘনত্ব সম্পন্ন দুইটা জায়গায় কি করছে, আলাদা করছে। ঠিক আছে, তাহলে এই সকল বৈশিষ্ট্য সম্পন্ন যে তলটা, সেই তলটারই আমি বলবো হলো নোডাল প্লেন। ঠিক আছে, তাহলে এই পি অরবিটাল আঁকার জন্য আমার নোডাল প্লেন আসলে কয়টা লাগবে, পি অরবিটালের জন্য আমার কি নোডাল প্লেন লাগবে কয়টা, একটা, কারণ একটা প্লেন দিয়ে আমি কি করতে পারি, 2টা লোবরে হলো কি আলাদা করে দিতে পারি। তাহলে এখানে আমরা আরেকটা পয়েন্ট পড়বো যে নোডাল প্লেন হলো একটি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার বৈশিষ্ট্যটা হলো কি যে আমরা কি কারণে আসলে নোডাল প্লেনটা আঁকতেছি, মানে এটা একটা কাল্পনিক প্লেন, এই প্লেনের ধরো যে আমি যদি বৈশিষ্ট্য বলি যে সে আসলে কি নোডাল পয়েন্ট দিয়ে যাবে, এবং দ্বিতীয় একটা পয়েন্ট আমি কি বলতে পারি, সে হলো লোব ছেদ করবে না, এবং ইলেকট্রন ঘনত্ব সম্পন্ন জায়গা বা আমি মোট কথা হলো লোব বলি, যে লোব দুইটিকে হলো আলাদা করবে। ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো মেনটেন করে আমি যদি একটা তল আঁকি, তাহলে এই তলটা আমার এইভাবে আঁকতে হয়, এবং এই তলটারই নাম দিছে হলো কি আমি নোডাল প্লেন। এবং এই প্লেন আসলে কয়টা আঁকতে হবে, আমার যদি এই 2টা লোবরে আলাদা করতে চাই একটা, তাহলে আমাদের পি এর জন্য বৈশিষ্ট্য আসলে এইগুলাই, যে সে হলো কি ডাম্বেল আকৃতির, তার মধ্যে 2টা লোব আছে এবং তার মধ্যে কি নোডাল প্লেন আছে কয়টা, একটা।
আচ্ছা, এখন তার যে তিনটা বিন্যাস, এই তিনটা বিন্যাস যদি আমরা আসলে একটু দেখি, তিনটা বিন্যাস হলো কিরকম, যে আমাদের এক্স ওয়াই জেড যে 3D প্লেনটা থাকবে, এই তিনটা প্লেনে কি তিন রকম ভাবে তার অবস্থানটা হবে। তাহলে তার প্রত্যেকটা অবস্থান হবে এরকম যে তিনটা অ্যাক্সিসে তার হলো তিন রকম ভাবে অবস্থান, ঠিক আছে। তাহলে যখন আমাদের কি এক্স ওয়াই জেড, একটা অবস্থান হলো আমার কি এক্স অক্ষের উপরে, তার মানে তার একটা লোব হলো পজিটিভ এক্স অ্যাক্সিসে, আরেকটা লোব হলো কি নেগেটিভ এক্স অ্যাক্সিসে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিন্যাস হলো তার অবস্থান হলো কই ওয়াই অ্যাক্সিসের উপরে, তাহলে একটা হলো পজিটিভ ওয়াই অ্যাক্সিসে একটা লোব, আরেকটা হলো কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে একটা লোব। তাহলে আরেকটা বিন্যাস কি হওয়া উচিত, জেড অ্যাক্সিসের উপরে, জেড এর উপর একটা লোব, মাইনাস জেড এর উপর কি আরেকটা লোব, ঠিক আছে। তাহলে ওই যে আমরা উপশক্তি স্তরটা পড়লাম পি, তার এই যে তিন রকম বিন্যাস, তার মানে পি এক্স এর উপর যেটা সেটারে আমরা বলতেছি পি এক্স অরবিটাল, ওয়াই অক্ষের উপর যেটা সেটারে আমরা বলতেছি কি যে পি ওয়াই অরবিটাল, পি জেড এর উপর যেটা আছে সেটারে আমরা বলতেছি কি যে পি জেড অরবিটাল, ঠিক আছে। তাহলে এইভাবে হলো আমরা কি বলতে পারি যে আমাদের যে অরবিটাল গুলো আছে তাদের কি আমার অবস্থানগুলো হলো আমরা বলতে পারবো। আচ্ছা, আমরা এরপরে যদি হলো আমাদের পরেরটাতে যাই, ডি অরবিটাল। তাহলে ডি অরবিটাল আমরা অলরেডি কি পড়ে আসছি যে ডি এর জন্য আমার কয়টা বিন্যাস থাকে, পাঁচটা বিন্যাস থাকে। টোটাল ইলেকট্রন থাকতে পারে কয়টা, দুইটা করে থাকতে পারে, টোটাল 10টা। তাহলে তার শেপটা যদি আমি একটু দেখি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটার শেপটা হলো এরকম যে আগে আমরা কি পড়ছি, ডাম্বেল পড়ছি একটা, এখন ডাম্বেল হলো আমার কি দুইটা, ঠিক আছে। তাহলে তার শেপটা হলো আমার কি ডাবল ডাম্বেল আকৃতির, ঠিক আছে। আচ্ছা, এখন এর লোব হলো কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা লোব। আচ্ছা, তাহলে এখন আরেকটা পয়েন্ট আমরা কি পড়ছিলাম, ওই যে নোডাল পয়েন্ট মনে আছে, তাহলে এইখানেও হলো ওই যে মাঝখানে যেই ইলেকট্রন ঘনত্বহীন জায়গাটা সেটা হলো কি একটা বিন্দু। তাহলে এটার একটু আঁকলে আমরা এইভাবে যে মাঝখানে নিউক্লিয়াস থাকে, তার চতুর্দিকে হলো আমার কি বিন্যাসটা হলো এরকম। এখন চারটারে একসাথে আঁকলে আমরা এইভাবে আঁকতে পারি, বা মাঝখানে একটু গ্যাপ দিয়ে রাখলে হলো কি ভালো। তাহলে এই যে বিন্দুটা আমার কি, যে জায়গার মধ্যে কি নাই, ইলেকট্রন নাই, তাহলে এই বিন্দুটা আমি বলবো কি নোডাল পয়েন্ট। তাহলে এর মধ্যে একটা কি থাকে, নোডাল পয়েন্ট থাকে, কোনো অঞ্চল থাকে না, ঠিক আছে। আচ্ছা, এখন থার্ড আরেকটা পয়েন্ট আমি কি বলবো, নোডাল প্লেন। তাহলে এখন তুমি বলো আমাদের প্লেনের বৈশিষ্ট্য কি ছিল, যে প্রত্যেকটা লোব বা ইলেকট্রন ঘনত্ব সম্পন্ন জায়গায় কি করতে হবে, আলাদা করতে হবে, এবং ওই প্লেন যাইতে হবে কোন দিক দিয়ে, নোডাল পয়েন্ট দিয়ে, কোনো লোব কি করতে পারবে না, ছেদ করতে পারবে না। তাহলে এই জিনিসটা আসলে আমরা কিভাবে আঁকতে পারি, দেখো ধরো আমরা যদি এখানে হইলো দুইটা লোব, চারটা লোব যদি আমি বলি, তাহলে দেখো একটা তল আমি আঁকতে পারি হলো কি যে এইভাবে, যেটা ওই পাশের দুইটা এবং এই পাশের দুইটারে হলো কি করছে আলাদা করছে। এবং আরেকটা প্লেন আমি আসলে কিভাবে আঁকতে পারি, এই যে এইভাবে আঁকতে পারি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ওই পোর্শনে পড়ছে কি এই লোবটা, এই চতুর্ভাগের ভিতরে পড়ছে এই লোব, এইটা এবং এটার মাঝখানে পড়ছে হলো এইটা, এবং কি এই আকাশিটা এবং হলো কি এই বেগুনিটার মাঝখানে হলো কি পড়ছে এই জিনিসটা পড়ছে। বা আমি যদি টপ ভিউ দেখি তাহলে হলো কি আমার এই যে চারটা লোব এইভাবে একটা তল গেছে, এবং হলো কি এইভাবে কি আরেকটা তল গেছে। তাহলে এই দুইটা তল যদি আমি বলি যে চারটা লোবের মধ্যে যে এই ডাইরেকশনে একটা তল, এই ডাইরেকশনে একটা তল, তার হইলো চারটা চতুর্ভাগ ক্রিয়েট হয়েছে, চার চতুর্ভাগের একটার মধ্যে একটা লোব, একটার মধ্যে একটা, একটার মধ্যে একটা, একটার মধ্যে কি আরেকটা, ঠিক আছে। আচ্ছা, আমরা হলো 3D চিত্র দিয়ে দেখি, পরে একবার বোঝানোর চেষ্টা করবো। না আপাতত একটু তোমরা চিন্তা করলে আসলে বুঝতে পারবা যে একটা হলো আমার কি চারটা লোব আছে, চারটা লোবরে আলাদা করার জন্য আমার কি দুইটা কি লাগতেছে, নোডাল প্লেন লাগতেছে। তাহলে এই জায়গার মধ্যে বৈশিষ্ট্য আমরা যেটা পড়তে পারি সেটা হলো যে নোডাল প্লেন আমার লাগবে কয়টা, দুইটা। এবং এই দুইটা প্লেনের বৈশিষ্ট্য আসলে কেমন, দেখো তো একটা আর একটার সাথে কেমন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করা না, কারণ লোবগুলা তো চারটা চারদিকে সুষমভাবে বিন্যস্ত, মাঝখানে একটা তল, আবার এইদিকে কি আরেকটা তল। তাহলে এই প্লেন দুইটা হলো কি আমার পরস্পর লম্ব, ঠিক আছে। তাহলে এই হলো আমার কি এখানে কথাবার্তা মোটামুটি। আচ্ছা, এখন যদি আমরা পাঁচটা বিন্যাস আসলে একটু দেখি, তাহলে পাঁচটা বিন্যাস হলো আমরা যেভাবে আসলে বলতে পারি যে ধরো
আমাদের ডি এক্স, আচ্ছা তিনটা হলো মোটামুটি সিমিলার। ধরো আমি এখানে নর্মালি হাতে একটু বুঝাই। আচ্ছা দেখো, তাহলে একটা বিন্যাস আমি বলি, তিনটা বিন্যাস হলো আমার কি একটার অনুরূপ। আচ্ছা তাহলে ফার্স্টে দেখো একটা বিন্যাস হলো কি, দেখো চারটা আমার কি লোব বা দুইটা ডাম্বেল। দুইটা ডাম্বেল হলো আমি এইভাবে দিতে পারি যে এটা যদি আমার এক্স ওয়াই তল হয়, ধরো জেড জিনিসটা আমার ভিতরে হলো আছে, তাহলে এক্স ওয়াই তলের উপরে আমার হলো কি চারটা লোব হলো এইভাবে হলো বিন্যস্ত থাকে। মানে কোনোটা অক্ষের উপরে না, এই এক্স ওয়াই এর মাঝখানে হলো একটা লোব, এটার মাঝখানে হলো একটা, এটার মাঝখানে হলো একটা, এটার মাঝখানে হলো একটা। এখন 3D ভাবে আঁকলে ধরো যে আমরা এইভাবে আঁকতে পারি আর কি। ধরো এটা হলো এক্স, এটা যদি ওয়াই হয়, আর এদিকে যদি আমার কি হয় জেড হয়, তাহলে ধরো আমি চিত্রটা বলতে পারি যে আমার লোবগুলো হলো কি যে একটা এইখানে, একটা এইখানে, একটা এইখানে, আর একটা কি এইখানে। বুঝতে পারছো? তার মানে এই যে এক্স ওয়াই প্লেনটা আছে, এই প্লেনের মধ্যে আমার কি এই অরবিটালটা হলো অবস্থান করতেছে। বুঝাইতে পারছি কি? তাহলে এক্স ওয়াই তলে যেটা থাকবে সেটার নাম দিছি আমরা হলো কি যে ডি এক্স ওয়াই। তাহলে সেম ভাবে হলো কি আমার তিনটা অরবিটালই হলো কি একই ভাবে থাকে। ঠিক আছে, যেমন ধরো আমরা যদি এখন জেড এ আঁকি, আচ্ছা জেড এ নাকি আমরা যেটা করতে পারি মানে ইজিলি আঁকতে চাইলে আসলে এইভাবে করা যায়, ওয়াই আর জেড আমি বানাই দিলাম। তাহলে ওয়াই জেড তলেই আমি কি করব আসলে চারটা লোব দিয়ে দিব, আর এক্স এক্সিসটা ধরো যে আমার কি আছে ওই ভিতর দিকে হলো আছে। ঠিক আছে, তাহলে এটা হবে তোমার কি ডি ওয়াই জেড। এন্ড বইয়ের মধ্যে হলো কি ভিতর দিকে অরবিটাল বসায় জটিল ভাবে কিছু চিত্র আঁকা আছে, ওইগুলো একটু দেখতে পারো। আর আসলে তোমরা আঁকলে আসলে এইভাবে ইজিলি হলো আঁকতে পারো। আর আরেকটা বিন্যাস হইলো তোমার কি এক্স আর জেড যদি আমি দিই, তাহলে এই বিন্যাসটার নাম হলো ডি এক্স জেড। ঠিক আছে, তাহলে এই তিনটা বিন্যাস হলো অনুরূপ। তাহলে এই তিনটা বিন্যাসের বৈশিষ্ট্য হলো যে লোব চারটা হলো আমার কি থাকে এক্স ওয়াই, ওয়াই জেড বা জেড এক্স তলে হলো অবস্থান করে। ঠিক আছে, তাহলে এই তিনটা হলো আমার কি এরকম অনুরূপ আর কি আকৃতি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যদি কি আরেকটা জিনিস বলি হলো বাকি যে দুইটা থাকে, একটা হলো ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বা অনেকে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলে। একই কথা, হাইফেন চিন্তা করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর মাইনাস চিন্তা করলে মাইনাস। আচ্ছা তাহলে দেখো এইটার শেপটা যেরকম হবে, এইগুলা হলো একটু মানে আলাদা, ওই তিনটা যেহেতু অনুরূপ ছিল। আচ্ছা দেখো, তাহলে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা, সেটা হলো কি যে এই যে এক্স ওয়াই অক্ষ দুইটা আছে এবং ভিতর দিকে জেড আছে, এইটার অবস্থানটা হলো যে এক্স অক্ষের উপরে হলো দুইটা লোব, আর ওয়াই অক্ষের উপরে হলো কি দুইটা লোব। মানে এক্স ওয়াই যেটা ছিল তারে ধরো যে তুমি একটু রোটেট করে দিলেই হলো কি এই অরবিটালটা পাওয়া যায়। তাহলে এটা হলো যে এক্স অক্ষের উপরে এবং ওয়াই অক্ষের উপরে হলো কি টোটাল চারটা লোবের অবস্থান। ঠিক আছে, তাহলে এই বিন্যাসটা হলো আমার কি এই টাইপের একটা বিন্যাস। ঠিক আছে, আচ্ছা আর লাস্ট যেটা এইটা হলো আমার কি সবচেয়ে ব্যতিক্রম, যে ডি জেড স্কোয়ার। আচ্ছা দেখো এইটার জন্য আমরা আসলে প্লেন দুইটা হলো এইভাবে আঁকবো, নইলে আসলে বুঝতে একটু সমস্যা। যেমন ধরো এইটা হলো এক্স ওয়াই তল, আর এটা হলো তোমার কি জেড এক্সিস। আচ্ছা তাহলে এইখানে আসলে তার অবস্থানটা হলো কিরকম হয়, এইখানে হলো এই জেড অক্ষের উপর হলো তোমার কি থাকবে দুইটা লোব বা একটা ডাম্বেল হলো থাকবে। এখন আরো দুইটা ডাম্বেল, সরি আরো একটা ডাম্বেল বা দুইটা লোব হলো ডি জেড স্কোয়ারে থাকে না, এটা হলো একটু ব্যতিক্রম শেপের। এবং এইখানে যেটা পাওয়া যায় দেখো লোবগুলো আমি আগে কি বলছিলাম যে ইলেকট্রন গুলা যেই যেই জায়গায় থাকে তাদের একটা শেপ দিলে কি হয় এরকম লোব হয়। কারণ এই জায়গার মধ্যে ইলেকট্রনের ঘনত্ব যেটা পাওয়া যায় আরেকটা জায়গায় পাওয়া যায় হলো এই এক্স ওয়াই তলে একটা রিং এর মতো এরিয়াতে। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই তলে একটা রিং এর মতো এরিয়াতে কিছু ইলেকট্রনের অবস্থান পাওয়া যায়, আর ওয়াই জেড অক্ষের উপরে হলো কি পজিটিভ এবং নেগেটিভ পার্টে দুই ধরনের লোবের শেপে কি কিছু ইলেকট্রনের অবস্থান পাওয়া যায়। বুঝতে পারছি? তাহলে তার পোরশন হলো দুইটা, একটা হলো কি যে জেড অক্ষে আমার হলো কি দুইটা লোব, এবং এক্স ওয়াই তলে হলো আমার কি ইলেকট্রন ঘনত্ব সম্পন্ন রিং। ঠিক আছে,
আচ্ছা, এখন এইটার মধ্যে একটা টার্ম হলো কি যে আমরা যে নোডাল প্লেন গুলো আগে বলছিলাম যে চারটা লোব থাকলে তার আলাদা করার জন্য কি দুইটা প্লেন দরকার। এখন এইখানে তো আসলে তুমি কি ধরো যেই দিকেই প্লেন আঁকো না কেন এই রিং ছেদ না করে তো কি উপরে আর নিচের দুইটা লোব আসলে কি করতে পারবা না, আলাদা করতে পারবা না। তো এইখানে আসলে আমরা দুইটা প্লেন আসলে নোডাল প্লেন বলবো হলে এখানে হলো নাই। এখন আমি যদি ধরো যে তিনটা ইলেকট্রন ঘনত্ব জায়গায় কি করতে চাই, আলাদা করতেই চাই, তাহলে তোমার আসলে কি একটা সমতল চিন্তা না করে বক্রতল চিন্তা করতে হবে। যে একটা বক্রতল হলো কি উপরের লোব আর এই যে রিং তাদের মাঝখান দিয়ে পাস করাবো, আরেকটা বক্রতল পাস করাবো হলো কি যে নিচের লোব আর হলো কি মাঝের রিংটা আর কি, বুঝতে পারছো? তাহলে এইগুলার আসলে আমরা নোডাল প্লেন আর নাম দেই না, এগুলার আমরা কি নরমালি ধরো যে একটা কি কার্ভ সারফেস, যদি আমি বলি যে একটা দুইটা কার্ভ সারফেস চিন্তা করলে আমি তখন কি করতে পারি, ওই দুইটা কার্ভ সারফেস দিয়ে আমি হলো কি তিনটা ইলেকট্রন ঘনত্ব মানে জায়গাটারে কি করতে পারি, আলাদা করতে পারি, ঠিক আছে? এখন তুমি যদি কোথাও পাও যে ডি এর জেড স্কয়ারের দুইটা তল আসলে কেউ যদি বলেও, তাহলে আসলে এই দুইটা তলরই হলো বোঝায় যে উপরের দিক থেকে একটা বক্রতল চিন্তা করলে সে এইটার এবং এইটারে আলাদা করে, এবং নিচে একটা বক্রতল চিন্তা করলে সে এইটারে এবং কি এইটারে আলাদা করে। নরমালি তার জন্য আমরা আসলে কি কোনো নোডাল প্লেন যে আছে এই জিনিসটা আসলে আর কি বলি না আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো আমার কি যে ডি এর জন্য আমার কয় রকম, এই 5 রকমের হলো কি বিন্যাস। আচ্ছা আচ্ছা, এরপরে লাস্ট ওয়ান হলো আমার কয়টা এফ। এখন এফ অরবিটালের আকৃতি হলো দরকার নাই, এটা আমাদের সিলেবাসেই নাই। ছোট একটা পয়েন্ট আমরা একটু পড়বো। দেখো আমরা যে নোডাল প্লেন পড়ছি, তাহলে এই প্লেনটা আমরা আসলে কত কত অলরেডি পড়ে আসছি। যে এফ এর জন্য নোডাল প্লেন হলো কি নাই, নোডাল পয়েন্ট সরি অঞ্চল থাকে একটা শুধু। পি এর জন্য নোডাল পয়েন্ট থাকে, প্লেন থাকে হলো কয়টা, একটা। ডি এর জন্য আমরা কয়টা পড়ছি, দুইটা। তাহলে এফ এর জন্য আসলে কয়টা হওয়া উচিত, তিনটা। এবং এই ভ্যালুগুলো আসলে কার সাথে মিলা যায় দেখো তো। আমরা এই এস এর জন্য এল এর ভ্যালু কত পড়ছি, 0। পি এর জন্য এল এর ভ্যালু কত পড়ছি, 1। ডি এর জন্য এল এর ভ্যালু কত পড়ছি, 2। এফ এর জন্য এল এর ভ্যালু কত পড়ছি, 3। তাহলে আমার যে এল এর সংখ্যাগুলা, এই এল এর সংখ্যাগুলাই আসলে আমার কি নোডাল প্লেনের সংখ্যা নির্দেশ করতেছে। যার জন্য এল এর মান যত, তার জন্য হলো কি নোডাল প্লেনের সংখ্যাও কি হবে, ততই হবে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের কি কোয়ান্টাম সংখ্যা এবং যে অরবিটালের আকৃতিগুলা ছিল এই জিনিসগুলা নিয়ে আলোচনা। তোমাদের মোটামুটি বইয়ে এই সবকিছুই একটু বলা আছে, তোমরা একবার রিডিং যদি দাও ক্লাসটা দেখার পর দেখবো যে ইজিলি সবকিছু কি করতে পারবা, বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের কি আজকের লেকচার।